জি। পাকিস্তানের উপর ভুলেও যদি ইসরায়েল আক্রমণ করে, তাহলে সারা এশিয়াতে যুদ্ধ ছড়িয়ে যাবে। সেটা ইসরায়েল কেন, ইসরায়েলের দাদারও ক্ষমতা নেই এই অবস্থা ফেস করা। পাকিস্তান কোনো আক্রমণের শিকার হবে কিনা, এখানে একটা পসিবিলিটি থেকে যায়। হুম। তার কারণ এটা হলো, ইসরায়েলের আমরা একটা ইউজুয়াল হ্যাবিট দেখেছি যে ইসলামিক ওয়ার্ল্ডে যে কোনো নিউক্লিয়ার পাওয়ারের উপরে অ্যাটাক করার একটা প্রবণতা এদের আছে। এবং মুসলিম বিশ্বের মধ্যে একমাত্র পাকিস্তান হলো আণবিক শক্তি সম্পন্ন দেশ। একমাত্র। এবং সেই জন্য ইসরায়েলের যদি টার্গেট থাকে, যুদ্ধ যদি খুব এক্সপান্ডেড হয়, তাহলে হুম। তারা চাইবে যে পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ারকে কোনোভাবে ভ্যান্ডালাইজড বা ডিস্ট্রয় করা যায় কিনা। তো এই ক্ষেত্রে পাকিস্তানের মেজরটা কি? এখন পাকিস্তানের মেজর হলো, পাকিস্তানের এয়ার ডিফেন্স খুবই স্ট্রং and more stronger than ইরান। তো পাকিস্তানের এয়ার ডিফেন্সকে হুম। আপনার ফেস করে বা ইসরায়েলকে পাকিস্তানের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টের উপরে অ্যাটাক করা, এটা আসলে দুরূহ। এগুলো হুম। এক এক নম্বর এয়ার ডিফেন্স খুবই স্ট্রং পাকিস্তানের। দুই নম্বর যেটা আমি যাচ্ছি, সেটা হলো পাকিস্তানের যে নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট, সেইটা আপনার কোহাটে অবস্থিত। পাকিস্তানের কোহাট, এটা হলো খাইবার পাখতুনখোয়া। আগে এটার নাম ছিল নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স। কোহাট একটা পর্বত সংকুল এরিয়া, সেখানেই আসলে এটা নিউক্লিয়ার সেন্ট্রাল নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট। তো সেই জায়গাটা অত্যন্ত আপনার বন্ধুর এবং আনফ্রেন্ডলি আপনার ল্যান্ড জেস্টার। এখানে গিয়ে বম্বিং করাও টাফ, তারপরে অন্যভাবে তো করাই খুবই টাফ। তারা চেষ্টা করবে ভারতকে এই যুদ্ধে জড়াতে। এখন ভারতের ডিপ্লোমেসি তো এখন অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত তলানিতে গিয়ে পৌঁছেছে। ইন্ডিয়ান যে আপনার গ্লোবাল ডিপ্লোমেসি, এটা খুবই দুর্বল অবস্থায় আছে। আমি জানি না ভারত যদি এইরকম, ভারত যদি এই ফাঁদে ইসরায়েল এবং আমেরিকার এই, আমেরিকা আসবে না, আমেরিকা চায় না পাকিস্তানের উপরে কোনো সরাসরি আঘাত আসুক। সেটার আবার পলিসি, সেটার আবার জিও পলিটিক্স আলাদা, এটার জিও পলিটিক্স আলাদা। পাকিস্তানকে এটা করবে না। কারণ মানে আমেরিকা যদি পাকিস্তানকে ভারতকে দিয়ে অ্যাটাক করায়, তাহলে সরাসরি চীন যুদ্ধে নামবে। কারণ চীনের সাথে পাকিস্তানের যে ডিফেন্স প্যাক্ট, এটা অনেক দিনের, 72 বছরের সম্পর্ক। এটা তারা কোনোদিন ব্রেক আপ করবে না, বিকজ অফ দ্য সেক অফ জিও পলিটিক্যাল ইন্টারেস্ট। এটা কখনই করবে না। এখন প্রশ্নে আসেন, পাকিস্তানের আরো একটা ব্যবস্থা আছে। পাকিস্তান 2.5 লক্ষ লোককে সবসময় রেডি রাখে। যদি পাকিস্তানের ইয়ের উপরে, আপনার নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টের উপরে যদি কোনো আঘাত আসে, তাহলে 2.5 লক্ষ লোক তৎক্ষণাৎ ভাবে মানে মানববন্ধন বা হিউম্যান চেইন তৈরি করবে। সো ইট হুম। উইল ক্রিয়েট এ সিরিয়াস সিভিলিয়ান ডিসাস্টার। এটা হুম। কখনোই আমেরিকা এত বড় রিস্ক নেবে না, আর ইসরায়েল তো সাহসী পাবে না। সুতরাং এইখানে চীনের সাথে নর্থ কোরিয়ার সম্পর্ক খুবই ভালো। আপনি যদি পাকিস্তানকে যদি অ্যাটাক করা হয়, তো নর্থ কোরিয়া তো আর বসে থাকবে না। নর্থ কোরিয়ার যিনি বসে আছেন যুদ্ধ করার, উনি অনেক দিনের শখ তার যুদ্ধ একটা করার। হুম। হ্যাঁ, তো সেই জন্য যুদ্ধ করার কারণ কি, সাউথ কোরিয়াকে বুঝিয়ে দেওয়া যে বেশি মাতামাতি করলে তোকেও আমি নিয়ে নিব সাথে করে, এক করে ফেলবো, বর্ডারটা উঠিয়ে ফেলবো। এখন ডাইরেক্টলি হুম। বলবে ব্রেক দিস ওয়াল অ্যান্ড টু বি ইউনাইটেড অ্যাগেন। সুতরাং এইখানে হবে না। এইখানে আসিফ মনিরের যেটা একটু ইঙ্গিত আমাদের ইয়ে ভাই নাসির ভাই করে গেছেন, এটা আমি একটু কমপ্লিট করি। ইট ইজ এ ভেরি প্র্যাগম্যাটিক কমেন্ট নাসির ভাই হ্যাজ মেড। এটা হলো এই যে আসিফ মনির ফিল্ড মার্শাল, তিনি যে আমেরিকাতে গেলেন, সেটার এই আমেরিকার ভিজিটটা একটা ডিপ্লোমেসির অংশ। কেন বলি, আসিফ মনির গিয়ে একটা রিকোয়েস্ট করেছেন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনকে, এন্ড পার্টিকুলারলি ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি রিকোয়েস্ট করেছেন যেন আমেরিকা যেন ইসরায়েলের বিরুদ্ধে কোন রকম আক্রমণাত্মক নীতি গ্রহণ না করে। এটা উনি হুম। রিকোয়েস্ট করেছেন। পাকিস্তান কিন্তু আপনি জানেন যে আমেরিকার বহুদিনের ডিফেন্স এলাই, এটা মনে করতে হবে। এবং একটা আপনার আমেরিকার এক জেনারেল সাম্প্রতিককালে কিছুদিন আগে মন্তব্য করেছেন যে ফেনোমেনাল ফাইটার, পাকিস্তান ইজ দ্য ফেনোমেনাল ফাইটার আগেনস্ট টেরোরিজম উইথ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই কমেন্টার কিন্তু একটা মূল্য আছে। তো সুতরাং এখানে কিন্তু অনেক ডিপ্লোম্যাটিক ব্যাপার এখানে রয়ে গেছে। আর তুরস্কের প্রেসিডেন্ট যেটা বললেন যে শিয়া সুন্নি হানাফি সাফি হাম্বুলি,
তারপরে আপনার নকশবন্দিয়া, তারপরে সালাতিন বলেন, তারপরে আপনার ওহাবি বলেন, এগুলো আর এখন নাই। কারণ সবাই এক কেতাবের, আমাদের পবিত্র কোরআনই আমরা এটা করি। আপনি যদি শিয়ার কথা আসেন, জিন্নাহ সাহেব শিয়া ছিলেন, উনি তো পাকিস্তান হুম। তৈরি করেছিলেন। উনি একদম সরাসরি ওই শিয়াও না, শিয়ার মধ্যে অনেকগুলা গ্রুপ আছে, ইতনে আশারিয়া, ইতনে জায়েদিয়া, কুর্চি মেমন, হেলাই মেমন। উনি হলেন ইতনে জায়েদিয়া গ্রুপে। এখন বুঝেন, এই মানুষটা কিন্তু পাকিস্তান তৈরি করেছে। আমরা কিন্তু তার নেতৃত্ব এক সময় আমরা মেনে নিয়েছি ইউনাইটেডলি, এবং পাকিস্তান কায়েম করেছে। লড়কে লেগে পাকিস্তান, হাত মে বিড়ি মুখ মে পান, আমরা স্লোগানও দিয়েছি। সুতরাং ওই পুরনো ট্রিক্স, শিয়া সুন্নি, এইগুলো দিয়ে আর কোনো কাজ হবে না। আমাকে আরেকটা কথা বলে আমি এইখানে একটু মানে আপনাকে জানাইতে চাচ্ছি একটা ইনফরমেশন, ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। সেটা হলো, ইরাকে মিলিটারি বেজ আছে কার? আমেরিকার। এবং ইরাকের শিয়া এখন সংখ্যাগরিষ্ঠ, সুন্নি সংখ্যাগরিষ্ঠ না। সাদ্দাম হোসেন ইরাককে অনেক দাবড়িয়ে রেখেছেন। এবং আপনি তো জানেন আমেরিকা কিন্তু এখন সাদ্দাম হোসেনের জন্য কাঁদে, কারণ শিয়ারা কিন্তু সাংঘাতিক বিদ্রোহী আমেরিকার। তাইলে এখন সাদ্দাম হোসেন থাকলে সাদ্দাম হোসেনকে দিয়া শিয়াদেরকে দমন রাখতে পারতো আমেরিকা, সেটা তো আর হলো না। এখন শিয়ারা অত্যন্ত শক্তিশালী, এবং যদি যুদ্ধ আরো এক্সপান্ডেড হয় এবং ল্যান্ডে গ্রাউন্ডে যদি এক্সপান্ডেড হয়ে যায়, তাইলে এটা আমি সারপ্রাইজড হব না, অবাক হব না যদি আপনার ইরাকের শিয়ারা ইরাকে যে অবস্থিত আমেরিকান মিলিটারি বেজের উপর আক্রমণ করে একদম র্যাকলেস অ্যাটাকে যাবে। তখন যুদ্ধ কিন্তু আরো ছড়বে। আর এইবার সৌদি আরবের একটা শায়েস্তা হবে। সৌদি আরব যদি আসলে ঠিক মতো লাইনে না আসে, কারণ আমরা গোপন সূত্রে খবর পাইলাম যে ইরান আণবিক শক্তি সম্পন্ন হোক, এটা সৌদি আরব চায় না। তার কারণ ইরান যেদিন ডিক্লেয়ার করবে যে ইরান আই এম দ্য ডিক্লেয়ার্ড নিউক্লিয়ার পাওয়ার, তখন সৌদি আরবের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ইরান তখন হবে অ্যাবসলিউট পাওয়ার অফ মিডল ইস্ট, এক্স্যাক্টলি টু কন্ট্রোল এভরিথিং, এভরি জিওপলিটিক্যাল ম্যাটার ডিল, জিওপলিটিক্যাল ম্যাটার ইন মিডল ইস্ট। তখন সৌদির ত্বক, বাদশাহের ত্বক কিন্তু নড়ে যাবে। ইরানিয়ান গভর্নমেন্ট সৌদির বাদশাকে 2 পয়সারও মূল্য দিবে না, কারণ এরা খুব করাপ্ট গভর্নমেন্ট। এবং আপনি মিডল ইস্টে যতগুলো ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট আছে বা রাজতন্ত্র আছে, এরা খুব দে আর হ্যাভিলি ব্যাক বাই আমেরিকা। আমেরিকা এদেরকে ব্যাকিং করে তেলের জন্য, আর এরা বসে বসে যে মজা মারছে যে আমরা তো অনেক এনজয় করছি, লাইফকে এনজয় করছি। তো সুতরাং এইখানে কিন্তু এইখানে অনেক ধরনের ব্যাপার কিন্তু এখানে রয়ে গেছে। আর একটা জিনিস দেখেন, আরেক আরেক ঘটনা ঘটে গেছে। আপনার সিকিউরিটি কাউন্সিলে, ইউনাইটেড নেশনস এর সিকিউরিটি কাউন্সিলে আমেরিকার যে অ্যাম্বাসেডার মুখ ফসকে বলে ফেলেছে যে ইসরায়েল হলো আসলে টেরোরিজম ছড়াচ্ছে সারা ওয়ার্ল্ডে। এই যে দেখেন আজকে, ইট হ্যাজ বিন রেকর্ডেড, আমেরিকান অ্যাম্বাসেডার বলে ফেলেছে, মহিলা, যে ইসরায়েল ইজ রেসপন্সিবল ফর স্প্রেডিং টেরোরিজম অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাইলে ওই যে মনের মধ্যে যেটা থাকে আপনার সাবকনসিয়াসলি চলে এসছে। সুতরাং একটা জিনিস দেখবেন, এই যুদ্ধের কারণে ইসরায়েল দুইটা জায়গায় হেরে গেছে। একটা হলো ইসরায়েল তার ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছে। আমেরিকার ভয়ে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, অন্যান্যরা বলেন, নেটো বলেন, ও ইসরায়েলের একটু তালি দেয়, তা না হলে তারাও কিন্তু মনে মনে ইসরায়েলের বিরুদ্ধে। কারণ ইসরায়েল অত্যন্ত ডিস্টার্বিং একটা ফেনোমেনন, ডিস্টার্বিং এলিমেন্ট, তারা আসলেই চায় না। আরেকটা হলো, এই প্রথমবারের মতো ইসরায়েল টেরিটরিতে আঘাতপ্রাপ্ত হয়েছে। এর আগে ইসরায়েল কোনোদিন টেরিটরিতে আঘাতপ্রাপ্ত হয় না, এটা কিন্তু মনে রাখতে হবে। এই টেরিটরি অন্যায্য ভূমি, তারা দখলদারিত্বের মাধ্যমে এই টেরিটরি অর্জন করেছে, নট বাই লেজিটিমেট ওয়ে বাট বাই ইললেজিটিমেট ওয়ে। এই যে দখলদারিত্ব, এই যে ইললেজিটিমেট এক্সপানশন অফ ল্যান্ড, এই ল্যান্ডের উপরে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে ফার্স্ট, যেটা আগে কোনোদিন ইসরায়েলের এই এক্সপেরিয়েন্স হয় নাই। সুতরাং আমি মনে করি ইসরায়েলের সাধারণ নাগরিক যারা অত্যন্ত উঁচু এবং পর্যায়ের বুদ্ধিমান, সব তো বললেন, আবার ডোম, আয়রন ডোমের সেই গল্প তো হ্যাঁ আমি বলছি, এগুলো একটা এখন ইসরায়েলের শান্তিপ্রিয় মানুষ বলতে হবে যে তোমাদের যে আয়রন ডোম নিয়ে তোমাদের যে প্রাইড ছিল, অহংকার ছিল, সেটা ভেঙে গেছে। আয়রন ডোম এখন অবসোলেট, ইজ নট ক্যাপেবল এক্স্যাক্টলি টু মেক এনি ডিফেন্সিভ মেজর। তো এটা এক। আর ইসরায়েলের যারা অত্যন্ত মানে শান্তিপ্রিয় সিটিজেন, তাদের বলা উচিত যে নেতানিয়াহু শুড বি স্ট্যাপ ডাউন ইমিডিয়েটলি। কারণ আমাদের এই যে আমরা যেখানে বসবাস করছি দখল করে, সেই জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে, যেটা 67-এর যুদ্ধ হয় নাই, আর 73-র যুদ্ধ হয় নাই, এইবার হয়েছে। সুতরাং এইগুলো ইসরায়েলের কনসিডার সাধারণ
নাগরিকের এবং যারা ইসরায়েলের অত্যন্ত উঁচু মানের বুদ্ধিজীবী যারা আছেন, চিন্তক আছেন, যারা ইসরায়েলের কমিউনিটিকে আসলে যারা ভালো চান, যারা আরব বিশ্বের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করেন। আরেকটি হলো যারা টু স্টেট সলিউশন, দুই রাষ্ট্র তৈরির নীতিতে বিশ্বাস করেন, একটি প্যালেস্টাইনের জন্য এবং আরেকটি হলো ইসরায়েলের জন্য। এটা যারা বিশ্বাস করেন তাদের উচিত নেতানিয়াহুর বিরুদ্ধে পিপলস কোর্ট বসানো এবং বোঝা উচিত যে আমরা সময়ের সবচেয়ে বিপজ্জনক অবস্থায় অবস্থান করছি, অন্যথা বিরাট অবস্থা তৈরি হয়ে যাবে। ইশতিয়াক আহমেদ, একদম ছোট্ট করে আপনার কাছে কি তথ্য আছে? আপনি তো অনেক তথ্য নিয়ে গবেষণা করেন, কথা বলেন, প্রশ্ন করেন, একটু যদি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে ফরহাদ স্যারের কাছে, যে ইরান কি অলরেডি পরমাণু বোমা বানিয়ে ফেলেছে, নাকি টার্মিনাল স্টেজে আছে, নাকি তারা বানাবে? বেঞ্জামিন নেতানিয়াহু টুইন টাওয়ারে হামলার 6 বছর আগে তার বইতে লিখেছেন যে ইসলামী মৌলবাদীরা টুইন টাওয়ার ধ্বংস করবে। হুম। ঠিক আজ থেকে 30 বছর আগ থেকে সে ধারাবাহিকভাবে ইরানকে পরমাণু বোমা বানিয়ে ফেলছে বলে আসছে। ঠিক আজ থেকে 10 বছর আগে বলেছে যে প্রথমে আমরা ইরানকে ধ্বংস করবো, এরপরে পাকিস্তানের পরমাণু বোমা ধ্বংস করব। ঠিক গতকালকেই আপনার ফরমাল লেবার পার্টির মিনিস্টার উনি বলেছেন যে আমরা ইরান শেষ করে পাকিস্তানের পরমাণু ফ্যাসিলিটি বন্ধ করাবো। আর ওই দিক থেকে আপনি দেখবেন যে বাংলাদেশের হিল ট্রাক্সে, যে কথাটা আমি বারবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, সে জায়গায় কিন্তু একটা 1942 সালে স্যার রিজিল্যান্ড কুপল্যান্ডের প্ল্যান অনুসারে একটা খ্রিস্টান রাষ্ট্র বা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপক তোড়জোড় চলছে। অর্থাৎ ফার্স্ট ইজ ইরান, সেকেন্ড ইফ ইরান ফলস, তেহরান ফলস, দেন ইট ইজ ইসলামাবাদ, এন্ড ইফ ইসলামাবাদ ফলস, দেন ইট ইজ ঢাকা। আমাদের স্ট্যান্ডিং কি হওয়া উচিত? পাকিস্তানের উপর ভুলেও যদি ইসরায়েল আক্রমণ করে তাহলে সারা এশিয়াতে যুদ্ধ ছড়িয়ে যাবে। সেটা ইসরায়েল কেন, ইসরায়েলের দাদারও ক্ষমতা নেই এই অবস্থা ফেস করা, এবং সাথে সাথে এই ভারত, পাকিস্তান এবং চায়না যুদ্ধে জড়িত হতে হবে। এটা কম্পালসারিলি, it will create a very strong obligation to participate in this war, and it will exactly take the shape of Third World War. Thank you.